লোকজনের ভিড় থেকে আলাদা হয়ে যাও, নিজেকে চেনো। এমনটা গৌতম বুদ্ধ অনেক বছর আগে ওনার শিষ্যদেরকে কেন বলেছিলেন? এটার পিছনের রহস্য কী? আজ আমরা এই রহস্যকে গৌতম বুদ্ধের কাহিনীর মাধ্যমে জানব। তো চলুন কাহিনী শুরু করা যাক। প্রথম কাহিনী, বিচারের শক্তি। এটি একটি প্রেরণাদায়ক কাহিনী। একদিন একটি গুরু আর তার শিষ্য একটি বড় শহরে পৌঁছায়। তাদের খাওয়ার জন্য ভোজন আর রাত্রে থাকার জন্য একটি জায়গার প্রয়োজন ছিল, কিন্তু তাদের কাছে পয়সা ছিল না। শিষ্যের পুরো বিশ্বাস ছিল যে এরকম অবস্থায় তাদের খাওয়ার জন্য ভিক্ষা চাইতে হবে আর রাত্রেবেলায় কোনো খোলা স্থানে ঘুমাতে হবে। রাস্তায় যখন তারা একটি বাগিচার পাশ দিয়ে যাচ্ছিল, তখন শিষ্য গুরুকে বলে যে, গুরুদেব, এই দেখুন একটা অনেক বড় বাগিচা, আমরা খোলা হাওয়ায় রাত্রে এখানে থাকতে পারি। গুরু বলে যে, হ্যাঁ শিষ্য। কিছুক্ষণ পর গুরু বলে, না, আজ রাত্রে আমরা কোনো হোটেলে থাকব আর খাবারও সেখানেই খাবো। এটা শুনে শিষ্য অনেক অবাক হয়ে যায় আর বলে যে, গুরুদেব, আমাদের কাছে তো এটার জন্য পয়সাও নেই। গুরু বলে যে, শিষ্য, এখানে এসো আর বসো। তারা দুজন মাটিতে একটি বৃক্ষের নিচে বসে পড়ে। তখন গুরু বলে যে, যখন আমরা আমাদের পুরো ধ্যান, আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয় আর 5টি কর্মেন্দ্রিয় আর মনকে কোনো একটি কথার ওপর লাগিয়ে দিই, তখন ওই কথা সত্য হয়ে যায়। বলার অর্থ হলো, কোনো কথার ওপর গভীরভাবে বিচার করার সময় নিজের 5টি কর্মেন্দ্রিয়কে হাত পা স্থির করে যদি আমরা আমাদের চোখ, নাক, কান, জিহ্বা আর ত্বককে ওই কথার ওপর লাগিয়ে দিই, তাহলে ওই কথা সত্য হয়ে যায়। এটা বলে গুরু তার 2 চোখ বন্ধ করে আর নিজের পুরো ধ্যান কেবল একটি কথার ওপর কেন্দ্রিত করে। কমপক্ষে 10 মিনিট পর গুরু ওঠে আর তার পথে এগিয়ে যেতে থাকে। শিষ্য তার গুরুর পিছনে পিছনে চলতে শুরু করে। তারা কিছু দূর যাওয়ার পর একটি হোটেলে পৌঁছায়। গুরু শিষ্যকে বলে যে, এসো, ভেতরে চলো। যেই তারা হোটেলের ভিতরে পা রাখে, তখন একটি ব্যক্তি তাদের সামনে এগিয়ে আসে। সে বলে যে, আমি এই হোটেলের ম্যানেজার। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক বড় একজন সাধু। আপনি অনেক দূর থেকে যাত্রা করে এখানে এসেছেন। হয়তো আপনাদের কাছে পয়সা নেই। আপনি কি আমাদের রান্নাঘরে কাজ করবেন? আমি তার বদলে আপনাকে থাকার এবং খাবার জায়গা দেব। গুরু বলে, ঠিক আছে, আমরা রাজি আছি। শিষ্য গুরুকে জিজ্ঞাসা করে, গুরুদেব, এমনটা কিভাবে হলো? আপনার কাছে কি কোনো জাদু আছে? আপনি এমনটা কিভাবে করলেন? সাধু হাসে আর বলে যে, আমি তোমাকে এটাই বলতে চাইছি যে আমাদের বিচারের শক্তি কিভাবে কাজ করে। যখন আমরা আমাদের পুরো ইচ্ছা শক্তি আর ধ্যানের সাথে কোনো জিনিসের ব্যাপারে চিন্তা করি আর আমাদের মনে ওই কথার প্রতি একটুও সংশয় থাকে না, তখন ওই কথা সত্য হয়ে যায়। যে কোনো কথাকে সত্য করার রহস্য হলো ওই কথার ওপর পুরো ধ্যান লাগানো, এটার ব্যাপারে চিন্তা ভাবনা করা। চিন্তা করার সময় সেই সম্বন্ধিত সব ছোট ছোট কথাকেও নিজের ধ্যানে সত্য হতে দেখো। ওই কথাকে সত্য হতে পুরোপুরিভাবে বিশ্বাস করো আর এটাতে মনের পুরো ইচ্ছা শক্তিকে লাগাও। যখন আমাদের মন প্রত্যেক প্রকারের বিচার থেকে খালি হয় আর যখন সেটা থেকে একটি বিচারে প্রবেশ করে, তখন ওই বিচার আমাদের মনের পুরো শক্তি পেয়ে যায় আর ওই বিচার সত্য হয়ে যায়। আর যদি একটি মনে একসাথে অনেক বিচার চলতে থাকে, তাহলে মনের পুরো শক্তি ওই সব বিচারের মধ্যে বিভক্ত হয়ে যায় আর এইভাবে কোনো বিচার সত্য হতে পারে না। এই জন্য আমাদের এই সব কথার থেকে সতর্ক থাকা উচিত যে আমরা কি চিন্তা করছি। এক সময়ে একটি বিচারের ব্যাপারে চিন্তা করলে ওই বিচারের শক্তি কয়েক গুণ বেড়ে যায় আর সেটার প্রভাব যখন আমরা একটি বিচার বা ভাবনার ওপর লাগিয়ে দিই, তখন প্রকৃতিও ওই বিচারকে সত্য করার কাজে লেগে পড়ে। শিষ্য গুরুর দিকে দেখে আর বলে যে, আচ্ছা, তাহলে এটার অর্থ হলো আমাকেও আমার মনের শক্তিকে বাড়াতে হবে।
এটাই নিজের কোনো ইচ্ছা পূরণ করার জন্য প্রথম পদক্ষেপ। বন্ধুরা, এই কাহিনী থেকে প্রাপ্ত শিক্ষাকে প্র্যাকটিক্যালি নিজের জীবনে প্রয়োগ করুন। প্রয়োগ করার জন্য নিজের কোনো একটি ইচ্ছার গভীরে যাওয়ার চেষ্টা করতে হবে। নিজের কোনো একটি ইচ্ছাকে পূরণ করার চেষ্টা কমপক্ষে 21 দিন পর্যন্ত করতে হবে। সফলতা আপনার মনের দৃঢ় ইচ্ছা আর আপনার ইন্দ্রিয়ের ওপর নির্ভর করবে। তো বন্ধুরা, চলুন যাওয়া যাক আমাদের গৌতম বুদ্ধের দ্বিতীয় কাহিনীর দিকে। দ্বিতীয় কাহিনী একটি বৌদ্ধ ভিক্ষুর। কুঠিরে জন্ম নিয়ে রাজা হয়েছিলেন রাজা উদয়ন। জানুন প্রসিদ্ধ বৌদ্ধ কথা। বৌদ্ধকালের বহু কথা প্রসিদ্ধ আছে। এগুলোর মধ্যে কৌশাম্বীর রাজা উদয়নের একটি কথা আছে। উদয়ন বৌদ্ধ ভিক্ষুর কুঠিরে জন্ম নিয়ে রাজা হয়েছিলেন। বৌদ্ধ ধর্মে বৌদ্ধকালীন কথার অনেক গুরুত্ব আছে, যেটাতে গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ভিক্ষুদের আদর্শ আর জীবনের সম্পর্কে সম্পর্কিত অনেক বার্তা লুকিয়ে রয়েছে। এরকমই একটি বৌদ্ধকালীন কথা কৌশাম্বীর রাজা উদয়নের, যিনি একটি বৌদ্ধ ভিক্ষুর কুঠিরে জন্ম নিয়ে রাজপদ অর্জন করেছিলেন। সেই কথা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। তো চলুন রাজা উদয়নের কাহিনী শুরু করা যাক। পণ্ডিত রামচন্দ্র যোশী বলেছেন, রাজা উদয়ন তথাগত বুদ্ধের সময়ে কৌশাম্বীর রাজা হয়েছিলেন, যার জন্ম বৌদ্ধ ভিক্ষুর কুঠিরে হয়েছিল। আসলে একসময় ওনার পিতা ওনার রানীর সাথে শীতের রৌদ্রে লাল কাপড় মাথায় দিয়ে বসেছিলেন। তখনই সেখানে একটি বিশাল আকৃতির পাখি আসে, যে রানীকে রাজা মনে করে রানীকে তার পাঞ্জায় আঁকড়ে দূরে জঙ্গলে একটি বটবৃক্ষের ওপরে নিয়ে যায়। রানী জোরে জোরে চিৎকার করার জন্য পাখি তাকে গাছের ওপরে রেখে সেখান থেকে চলে যায়। ওই জঙ্গলে একটি বৌদ্ধ ভিক্ষু একটি কুঠির বানিয়ে থাকত। তিনি ওই সময়ে ওই বৃক্ষের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি রানীর আওয়াজ শুনতে পান। তিনি রানীকে ওই গাছের থেকে নিচে নামান, যার জন্য ওনার প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায়। এখানে রানী একটি পুত্রের জন্ম দেয়। পাহাড় দিয়ে ঘেরা কুঠিরে বর্ষা ঋতুতে জন্ম হওয়ার কারণে বালকের নাম উদয়ন রাখা হয়। এরপর যখন রানী তার স্বামী আর রাজ পরিবারের ব্যাপারে বলে, তখন ওই বৌদ্ধ ভিক্ষু খোঁজ খবর নিয়ে জানতে পারে যে তার স্বামীর মৃত্যু হয়ে গেছে। রানীকে এই কথা জানালে তিনি কাঁদতে থাকেন, আর তিনি তার পুত্রের সুরক্ষার জন্য সেখানেই কুঠির বানিয়ে থাকতে শুরু করেন। বৌদ্ধ ভিক্ষু বন্য জীবদের বশে করার হস্তিকান মন্ত্র জানতেন আর বীণা বাজানোয় নিপুণ ছিলেন। এই কারণে উদয়নও এই গুণের সাথে বড় হয়। একদিন বৌদ্ধ ভিক্ষু উদয়নকে জিজ্ঞাসা করে যে সে তপস্বী হতে চায় না রাজা। এই কথার উত্তরে সে রাজা হওয়ার ইচ্ছা প্রকাশ করে আর নিজের রাজ্যে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। ভিক্ষুর আজ্ঞা পেয়ে প্রমাণ হিসাবে তার মাতা পিতার আংটি সঙ্গে নিয়ে আর হস্তিকান মন্ত্রের সাহায্যে অসংখ্য হাতিদের সঙ্গে নিয়ে তার সাথে কৌশাম্বীর দিকে এগিয়ে যায়। রাস্তায় সে ঘোষণা করতে করতে যায় যে যাদের ধন আর ঐশ্বর্য চায় তারা যেন তার সাথে যায়। এই কথা শুনে কয়েক হাজার যুবক তার সাথে হয়ে যায়। এরপর উদয়ন ওই হাতি আর যুবকদের সাথে কৌশাম্বীকে ঘিরে নেয়, আর সে তার নগরের শাসক দলের কাছে বার্তা পাঠায় যে তার কাছে রাজা আর রানীর আংটি আছে। সে রাজার একমাত্র পুত্র হওয়ার জন্য এই রাজ্য পাওয়ার অধিকারী। এটা শুনে কেউ বিরোধিতা করার সাহস পায় না। কৌশাম্বী নগরের দুয়ার তার জন্য খুলে যায়। রাজপুরোহিতরা মাথায় তিলক করে তাকে কৌশাম্বীর রাজা নিযুক্ত করে। তো চলুন এগিয়ে যাওয়া যাক আমাদের গৌতম বুদ্ধের তৃতীয় কাহিনীর দিকে। এই কাহিনী প্রত্যেক ব্যক্তির জীবন বদলে দেবে। একদিন গৌতম বুদ্ধ তার শিষ্যদের সাথে একদম শান্ত হয়ে বসেছিলেন। তারা বুদ্ধকে এরকম বসে থাকতে দেখে চিন্তিত হয়ে যায়। তারা ভাবে যে তিনি অসুস্থ নন তো। এক শিষ্য ওনাকে জিজ্ঞাসা করেন যে তিনি মৌন কেন বসে আছেন। শিষ্য বলে যে তারা কি কোনো ভুল করেছে। এর মধ্যে কোনো একটি অন্য শিষ্য জিজ্ঞাসা করে, আপনি কি অসুস্থ? বুদ্ধ তারপরও মৌন থাকে।
তখনই কিছু দূরে দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তি জোরে চিৎকার করে আর বলে যে আজ আমাকে সভায় বসার অনুমতি কেন দেওয়া হয়নি। বুদ্ধ চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন হয়ে যায়। ওই ব্যক্তি আবার চিৎকার করে, আমার প্রবেশের অনুমতি কেন দেওয়া হয়নি। এরই মধ্যে একটি উদাস শিষ্য তার পক্ষ নিয়ে বলে যে তাকে সভায় আসার অনুমতি প্রদান করা হোক। বুদ্ধ চোখ খোলে আর বলে যে না, সে অচ্যুত আর তাকে জ্ঞান দেওয়া যাবে না। এখন অনেক শিষ্য বলে যে আমাদের আশ্রমে জাতপাতের কোনো ভেদাভেদি নেই, তাহলে সে অচ্যুত কিভাবে হয়ে গেছে। তখন বুদ্ধ বোঝায় ক্রোধের জন্য জীবনের একাগ্রতা ভঙ্গ হয়। ক্রোধিত ব্যক্তি প্রায়শই হিংসা করে বসে, এই জন্য যত সময় সে ক্রোধে থাকে তত সময় সে অচ্যুত হয়। এই জন্য তাকে কিছু সময় একান্তে দাঁড়িয়ে থাকা উচিত। ক্রোধিত শিষ্য বুদ্ধের কথা শুনছিল। তারপর সে অনুশোচনার আগুনে পুড়ে বুঝে গিয়েছিল যে অহিংসাই মানুষের মহান কর্তব্য আর পরম ধর্ম। তারপর সে বুদ্ধের চরণে পড়ে যায় আর কখনো ক্রোধ না করার প্রতিজ্ঞা করে। এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা পাই যে প্রায়শই ক্রোধিত ব্যক্তি ক্রোধের কারণে অঘটন ঘটিয়ে ফেলে। এটার অনুশোচনা তার পরে হয়, যেটার কোনো লাভ পাওয়া যায় না। এই জন্য আমাদের ক্রোধ করা উচিত নয়। আসলে ক্রোধিত ব্যক্তি অচ্যুত হয়ে যায় আর তাকে একা ছেড়ে দেওয়া উচিত। ক্রোধ করলে শরীর, মন আর ধন এই তিনটেরই ক্ষতি হয়। ক্রোধের থেকে বেশি ক্ষতিকর বস্তু এই দুনিয়াতে আর নেই। বন্ধুরা, চলুন যাওয়া যাক আমাদের গৌতম বুদ্ধের চতুর্থ কাহিনীর দিকে। একবার অলসতা থেকে চিন্তিত একটি ব্যক্তি গৌতম বুদ্ধের কাছে আসে আর বলে যে বুদ্ধ, আমার ভিতরে অনেক অলসতা আছে। এই অলসতার কারণে আমি আমার জীবনে ওই সব কিছু করতে পারি না যেটা আমি করতে চাই। এই অলসতা আমাকে অনেক চিন্তিত করে ফেলেছে আর এটার কারণে আমি আমার জীবনে এগিয়ে যেতে পারছি না। দয়া করে আমাকে এই অলসতার থেকে বের হওয়ার জন্য কোনো উপায় বলুন। এটা শুনে গৌতম বুদ্ধ হাসে আর ওই অলস ব্যক্তিকে বলে যে তুমি কিভাবে জানো যে তোমার ভিতরে অলসতা আছে। ব্যক্তিটি বলে না কেবল আমি, এটা আমার পুরো পরিবার বলে যে আমি একটি অলস ব্যক্তি। বুদ্ধ বলে তুমি কি আমাকে প্রমাণ দেখাতে পারবে যে তুমি অলস? ব্যক্তিটি বলে বুদ্ধ, আমি দিতে পারি। তখন বুদ্ধ বলে তাহলে প্রমাণ দাও। অলস ব্যক্তিটি বলে বুদ্ধ, আমি জানি যে সকালে ওঠা আমার মস্তিষ্ক আর স্বাস্থ্যের জন্য অনেক লাভজনক, কিন্তু আমার অলসতা আমাকে সকালে তাড়াতাড়ি উঠতে দেয় না। বুদ্ধ বলে ঠিক আছে, কিন্তু আপনি জানেন যে অলসতা কি? অলস ব্যক্তিটি বলে বুদ্ধ, আমি জানি না অলসতা কি, কিন্তু যেটাই হোক না কেন এটা অনেক খারাপ। বুদ্ধ বলে অলসতা মনের একটি অবস্থা, একটি ভাবনা, একটি বিচার, যেটাকে আমরা মানুষেরা জেনে না জেনে নিজের ভিতরে উৎপন্ন করে নিই। অলস ব্যক্তিটি বলে কিন্তু কিভাবে? বুদ্ধ বলে সবার প্রথমে তোমার এটা বোঝা উচিত যে আমাদের ভিতরে অলসতা দুটো কারণে উৎপন্ন হয়, শারীরিক অলসতা আর মানসিক অলসতা। শারীরিক অলসতার প্রথম কারণ হলো ভোজন। যখন আমরা কোনো এমন ভোজন করি যেটার মধ্যে কোনো জীবন নেই, তখন ওই ভোজন আমাদের শরীরের জন্য একটি বোঝা হয়ে যায় আর তারপর সেটা আমাদের মধ্যে অলসতা উৎপন্ন করে, কারণ আমাদের শরীর ভোজন থেকে উৎপন্ন হওয়া শক্তির দ্বারা চলে আর তারপর আমাদের শরীরও সেই শক্তি পায় যে ভোজন আমরা তাকে দিই। এই জন্য যদি আপনি অলসতা থেকে বাঁচতে চান তাহলে নিজের আহারে সহজেই পাচন হওয়া আর প্রাকৃতিক রূপে সরাসরি প্রাপ্ত খাদ্য পদার্থ সামিল করুন। আর শারীরিক স্তরে অলসতার আসার দ্বিতীয় কারণ হলো ভুলভাবে চলাফেরা করা, ভুলভাবে বসা, ভুলভাবে শোয়া, ভুলভাবে হাঁটা। গৌতম বুদ্ধ আশ্রমের ভিক্ষুদের দিকে ইশারা করে অলস ব্যক্তিটিকে বলে যদি আপনি ধ্যান দিয়ে দেখেন তাহলে আপনি এই আশ্রমের ভিক্ষুদের চলাফেরা, বসা আর হাঁটার স্থিতিতে একটি বিশেষ প্রকারের ভারসাম্য দেখতে পারবেন। যখন তারা চলাফেরা করে তখন তাদের পায়ের মধ্যে সমান দূরত্ব থাকে, যখন তারা বসে তখন তাদের মেরুদণ্ড সোজা থাকে আর তাদের ঘাড়
একটু উঁচু থাকে, আর যখন তারা শোয় তখন তাদের শরীর পুরোপুরিভাবে শিথিল থাকে। তাদের শরীরের কোনো অংশে কোনো রকমের বিষণ্ণতা থাকে না, যার জন্য তারা গভীর আর আরামদায়ক নিদ্রা নিতে পারে। অলস ব্যক্তিটি জিজ্ঞাসা করে, বুদ্ধ, পর্যাপ্ত নিদ্রা নেওয়া কি অতটা গুরুত্বপূর্ণ? বুদ্ধ বলে, বেশি বা কম নয়, পর্যাপ্ত মাত্রায় নিদ্রা সবসময় লাভজনক হয়। যদি আজকে রাত্রে আপনি পর্যাপ্ত নিদ্রা না নেন, তাহলে আপনার পরের দিন ক্লান্তিতে পরিপূর্ণ থাকবে। এই জন্য পর্যাপ্ত নিদ্রা নেওয়াও অতটা জরুরি। ব্যক্তিটি বলে, হ্যাঁ বুদ্ধ, আমিও এমনটা অনুভব করেছি। আরেকটি কারণ আছে সকালে তাড়াতাড়ি না ওঠার। বুদ্ধ বলে যে শারীরিক স্তরে অলসতার তৃতীয় কারণ সকালে তাড়াতাড়ি না ওঠা। ব্যক্তিটি বলে যে, হ্যাঁ বুদ্ধ, আমি সকালে তাড়াতাড়ি উঠতে পারি না। বুদ্ধ বলে যে যখন তুমি রাত্রে তাড়াতাড়ি শোবে তখনই তুমি সকালে তাড়াতাড়ি উঠতে পারবে। বুদ্ধ আশ্রমের ভিক্ষুদের দিকে ইশারা করে বলে, এই ভিক্ষুদের দেখো, তারা রাত্রে শোয়ার একটি নির্দিষ্ট সময় ঠিক করে রেখেছে। এই জন্য তারা প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠতে পারে। প্রত্যেক বৌদ্ধ ভিক্ষুকে শৃঙ্খলার পালন করতে হয়, আর এই শৃঙ্খলা জীবনে ভারসাম্য নিয়ে আসে। কিছু লোক শৃঙ্খলাকে বন্ধন মনে করে, তাদের মনে হয় যে শৃঙ্খলা তাদেরকে বাঁধে। কিন্তু সত্য তো এটাই যে শৃঙ্খলা আমাদেরকে বাঁধে না, বরং আমাদেরকে মুক্ত করে। যদি আপনি শারীরিক স্তরে অলসতা থেকে মুক্ত হতে চান, তাহলে নিজেকে শৃঙ্খলাবদ্ধ রাখুন আর একটি নির্দিষ্ট দিনলিপির পালন করুন। ব্যক্তিটি বলে যে, কিন্তু বুদ্ধ, আমার কোথা থেকে শুরু করা উচিত? সঠিক প্রকারের ভোজন করে, সঠিকভাবে শুয়ে, সঠিকভাবে বসে, ঠিকভাবে চলাফেরা করে, নাকি সকালে তাড়াতাড়ি উঠে? বুদ্ধ বলে, এখন থেকে শুরু করো। এই সময়ে যেটাই তুমি করছো সেটা ধ্যান দিয়ে করো। তারপর বুদ্ধ বলে যে অলসতার আরেকটি কারণ হলো মানসিক। মানসিক স্তরে প্রথম কারণ হলো আমাদের পুরনো ভ্রম, আমাদের পুরনো ভুল ধারণা। যখন আমরা নিজেকে কোনো কাজের জন্য সক্ষম মনে করি না, তখন আমাদের ভিতরে অলসতা উৎপন্ন হয়ে যায়। যদি আমাদের মন এটা মেনে নেয় যে আগের বারের মতো এইবারও আমি এই কাজে অসফল হব, তাহলে আমরা ওই কাজকে করতে অলসতা করি। যখন আমরা নিজেকে এটা বোঝাতে পারি না যে আগের বার আর এইবারের মধ্যে অনেক পার্থক্য আছে, এখন আমাদের এই কথার থেকে কোনো তফাৎ হয় না যে আগে আমি কি ছিলাম। আমি পিছনের হাট থেকে অনেক কিছু শিখেছি। এই জন্য মানসিক অলসতা থেকে বাঁচার জন্য সবার প্রথমে নিজের ওপর বিশ্বাস করা শিখুন। দ্বিতীয় কারণ, ছোট চিন্তাধারা আর অলস ব্যক্তি। মানসিক অলসতার দ্বিতীয় কারণ চিন্তাধারা আর অলস ব্যক্তিদের সঙ্গ করা। অনেকবার এমনটা হয় যে আমরা নিজেরা অলস হই না, কিন্তু কিছু অলস আর কামচোর লোকেদের সাথে মিশে আমরা নিজেরাও তাদের মতো হয়ে যাই। এটা শুনে অলস ব্যক্তি বলে, বুদ্ধ, আমিও এমনটা অনুভব করেছি। বুদ্ধ বলে, সবার প্রথমে তো কামচোর আর দুষ্ট লোকেদের সঙ্গতি থেকে বাঁচো। তৃতীয় কারণ হলো কাজ স্থগিত করা। বুদ্ধ বলে, মানসিক স্তরে অলসতার তৃতীয় কারণ হলো কাজকে পেছানোর অভ্যাস। কাজকে পেছানো মানসিক অলসতার সব থেকে প্রথম কারণ। কাজকে পেছানোর অভ্যাস মানসিক অলসতার সব থেকে বড় কারণ। প্রথম প্রথম আমাদের এটার অনুভব হয় না, ধীরে ধীরে এই অভ্যাস আমাদের মধ্যে স্থায়ী হয়ে যায়। একটি অভ্যাস যে কোনো মানুষের জীবন বরবাদ করার জন্য যথেষ্ট। এই জন্য যে কাজ আজকে করা যেতে পারে সেটাকে কখনোই কালকের ওপর ছেড়ে দেবেন না। এর পরের কারণ হলো লক্ষ্যের অস্পষ্টতা। বুদ্ধ বলে, মানসিক অলসতার চতুর্থ কারণ লক্ষ্যের অস্পষ্টতা। মনে করুন আপনি কোনো বড় মরুভূমিতে ফেঁসে গেছেন আর আপনার অনেক তৃষ্ণা পেয়েছে, তাহলে আপনি কি করবেন? অলস ব্যক্তিটি বলে, আমি জলের খোঁজ করব। আমি যত তাড়াতাড়ি সম্ভব ওই মরুভূমির পাশের গ্রামে পৌঁছানোর চেষ্টা করব। বুদ্ধ বলে, কিন্তু যদি অনেক চেষ্টার পরও তুমি জল না পাও? তাহলে? ওই ব্যক্তিটি বলে যে আমি তারপরও চেষ্টা করতে থাকব, কারণ আমার কাছে আর কোনো বিকল্প থাকবে না। গৌতম বুদ্ধ হেসে বলে, অলসতা ব্যক্তিকে তখনই ঘেরে যখন তার কাছে স্পষ্ট লক্ষ্য থাকে না আর তার সামনে অনেক বিকল্প থাকে। এই জন্য লক্ষ্য থাকা
অত্যন্ত আবশ্যক। যদি আপনি সকালে উঠে ব্যায়াম না করতে পারেন, তাহলে এটার কারণ হলো আপনার দৃষ্টি স্পষ্ট নয়। এখনও আপনি ভবিষ্যতে হওয়া অসুখ আর ওই অসুখ থেকে হওয়া কষ্টকে স্পষ্ট রূপে অনুভব করতে পারেন না। এর পরের কারণ হলো কিছু করার কোনো বড় কারণ না হওয়া। বুদ্ধ বলে, মনের স্তরে অলসতা হওয়ার পঞ্চম কারণ হলো কিছু করার কোনো বড় কারণ না থাকা। মনে করুন আপনি অনেক মূল্যবান গহনা নিয়ে কোনো শুনশান রাস্তা দিয়ে যাচ্ছেন। আপনি চলতে চলতে অনেক ক্লান্ত হয়ে পড়েছেন আর আপনার বসার অনেক ইচ্ছা হচ্ছে, আর আপনি একটি বড় গাছের নিচে আরাম করার জন্য বসে যান। আপনি বসেই ছিলেন আর আপনি দেখতে পান যে কিছু লুটেরা আপনার দিকে আসছে। তখন কি এরকম পরিস্থিতিতেও আপনার অলসতা আপনাকে দৌড়ানোর থেকে থামাবে? তখন ওই ব্যক্তি বলে, না। বুদ্ধ বলে, অলসতা আমাদেরকে কেবল ওই কাজ করার থেকে থামাতে পারে যেটা করার জন্য আপনার কাছে কোনো বড় কারণ নেই। অলস ব্যক্তিটি বলে, অনেক ধন্যবাদ বুদ্ধ, এখন থেকে আমি অলসতার সব খেলা বুঝে গেছি। তো বন্ধুরা, আশা করছি আপনারা আজকের এই কাহিনী থেকে কিছু না কিছু অবশ্যই শিখেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।